নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু অবিশ্বাস্য ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, আমরা যতই আধুনিক হয়েছি, যতই জনবসতি বেড়েছে, যতই পারলৌকিক জ্ঞান লোপ পেয়েছে, ভৌতিক বা অলৌকিক অস্তিত্ব ততই সংকটে পড়েছে। কিন্তু যদি পেছনে ফিরে তাকাই, এমন অনেক গ্রন্থ, অনেক চিত্র, এমন অনেক স্মৃতিসৌধ দেখতে পাবো যেগুলো এটাই প্রমাণ করে যে অলৌকিকতা আগেও ছিল, বরং বলা ভালো বেশি করেছিল। এত কথা বলার কারণ, আজ একটা রাজবাড়ির ঘটনা তোমাদের শোনাবো, যার ধ্বংসাবশেষ এখনো এই ঘটনাটির সত্যতা প্রমাণ করে। এমন একটা অপূর্ব ঘটনা শেয়ার করার জন্য দীপা দেবনাথকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, তোমাদের বলি, এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা যদি আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। দাদা, আমি বারাসাত থেকে দীপা দেবনাথ। আমি অলৌকিকের একজন সাবস্ক্রাইবার। তোমার প্রত্যেকটা এপিসোড আমি শুনি, কিন্তু আজ প্রথমবার তোমাকে একটা ঘটনা লিখছি। যদি তোমার মনে হয় যে অলৌকিকে শোনানোর মতো, তাহলেই শুনিও। ঘটনাটা হলো দেগঙ্গা বেড়াচাপা বলে একটি জায়গার। ওখানে বহু প্রাচীন একটা রাজবাড়ি আছে, ভগ্ন ধ্বংসস্তূপ প্রায়। আমার দাদু, দিদা, মা ঠাকুমার মুখে শুনেছি এককালে ওই রাজবাড়ি ছিল খুবই জাঁকজমক, রাজকীয় ব্যাপার স্যাপার। কত মন্ত্রী, পেয়াদা, সভাসদ, দাসদাসী রাজবাড়ি অলঙ্কৃত করত। কিন্তু এক ষড়যন্ত্র, এক অভিশাপে সেই রাজবাড়ি আজ ধ্বংসস্তূপ। রাজবাড়িটি ছিল চন্দ্রকেতু রাজার। রাজার যখন ছেলে হয়, তখন সেই অনুষ্ঠানে পুরো নগরবাসী নিমন্ত্রিত ছিল। বিদ্বজন, সাধুসন্ত কার না নিমন্ত্রণ ছিল সেখানে। এখানেই শেষ নয়, সেই আনন্দ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন স্বয়ং মা গঙ্গা এবং গোরাচাঁদ পীর নামে একজন মুসলিম ভদ্রলোক। অনুষ্ঠানের আগেই গোটা রাজবাড়ি সাজানো হয়েছিল আলোক রোশনা ও ফুল দিয়ে। অনুষ্ঠানের দিন ভোরবেলা থেকেই তোড়জোড়। পুরোহিতেরা পুজো পাঠ, যজ্ঞ, মন্ত্রোচ্চারণ করছেন। বিশাল একটা অস্থায়ী হেসেল বানিয়ে চলছে রান্না বান্নার কাজ। নাচিয়ে গাইয়েদের এনে জলসারও আয়োজন করা হয়েছিল। এরপর একে একে নিমন্ত্রিত অতিথিরা সবাই আসতে লাগলেন। আনুগত্য দেখাতে রাজা এবং তার পরিবারবর্গ সবাই ব্যস্ত। তার মধ্যেই এলেন গোরাচাঁদ পীর। রাজা তারও যথেষ্ট আপ্যায়ন করলেন। কিন্তু রাজার এই রাজকীয় আয়োজন, ধনী গরিব নির্বিশেষে সবার প্রতি সমান সৌজন্য দেখানো, তাদেরও রাজার প্রতি উপচে পড়া ভালোবাসা, এসব দেখে তখন তার মনে হিংসা জন্ম নেয়। ভাবেন, এত মানুষ এখানে উপস্থিত, অথচ কেউ আমায় তোষামোদ না করে রাজবন্দনা গাইছে। আজ রাজা যা করলেন, তাতে তো তার নাম, যশ, প্রতিপত্তি আরো অনেক গুণ বেড়ে যাবে। এ তো কিছুতেই হতে দেওয়া যায় না। এই অনুষ্ঠান আমি পণ্ড করে দেব। এই আনন্দ অনুষ্ঠান নিরানন্দে পরিণত হবে। তারপর তিনি ভাবতে লাগেন যে কি করা যায়, কিভাবে এই অনুষ্ঠান মাটি করা যায়। অনেক ভেবে শেষ পর্যন্ত ওনার মাথায় একটা বুদ্ধি এলো। এই অনুষ্ঠানে নাকি মা গঙ্গাকেও নিমন্ত্রণ করা হয়েছে। কোনো রকমে যদি তাকে আটকানো যায় বা তাকে রাগিয়ে দেওয়া যায়, তবে সেই এই অনুষ্ঠান পণ্ড করে দেবে।
এরপর ভোজনাদি সেরে রাজপুত্রকে আশীর্বাদ করে উনি বিদায় নিলেন। পথে একটা মাংসের দোকান থেকে একটা গরুর মাথা জোগাড় করলেন। তারপর সেই গরুর মাথাটা নিয়ে মা গঙ্গার যে রাস্তা দিয়ে আসার কথা সেই রাস্তা দিয়ে উনি হাঁটতে লাগলেন। গরুর মাথাটা উনি হাতে করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলেন। টপ টপ করে রক্ত পড়ছিল রাস্তায়। এভাবে কিছুটা যেতেই উনি শুনতে পান একটা নূপুর ধ্বনি। তাকিয়ে দেখেন দূর থেকে একজন মহিলা হেঁটে হেঁটে এদিকেই আসছেন। পরনে একটা সাদা উজ্জ্বল শাড়ি, মাথার চুল খোলা, রত্ন মণি মুক্তা নানান অলংকার গায়ে। কি দীপ্তি, কি স্নিগ্ধতা ওই অঙ্গে! এসব দেখেই উনি বুঝতে পেরে যান যে ইনি মা গঙ্গা রাজবাড়িতে যাচ্ছেন। কিন্তু এমন ভান করলেন উনি যেন উনি ওনাকে চিনতেই পারেননি। মাকে জিজ্ঞেস করলেন, এই ভর দুপুরবেলায় আপনি কে? এদিক দিয়ে একা একা কোথায় যাচ্ছেন? মা তখন বললেন, আমি চন্দ্রকেতু রাজবাড়ি যাব। আজ রাজার ছেলের অন্নপ্রাশন, আমায় নিমন্ত্রণ করেছে। গোরাচাঁদ পীর তখন সুকৌশলে বললেন, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও তো ওখান থেকে আসছি। এলাহি আয়োজন, কি আদর আপ্যায়ন! এই দেখুন না, আমি তো মুসলিম, তাই আমার জন্য বিশেষ আয়োজন করেছিল। পেট ভরে তো খাওয়ালেনি, আবার ফেরার সময় এই গরুর মাথাটাও দিয়ে দিলেন। খুব ভালো মানুষ রাজা। বলে উনি পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন। কিন্তু মা ওখানে দাঁড়িয়ে রইলেন। ওনার স্নিগ্ধ মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করেছে। স্রোতস্বিনীর নয়ন কমল তখন বিস্ফারিত। হুঙ্কার দিয়ে তখন বললেন, আমি দেবী গঙ্গা, আমার সঙ্গে এমন প্রতারণা! যে গৃহে গোমাংস রন্ধন হয় সেই গৃহে আমার আমন্ত্রণ। এই অনুষ্ঠান আমি পণ্ড করে দেব। রাজা সহ তার সমস্ত রাজ্য প্লাবিত করে দেব। ধ্বংস হয়ে যাবে সব। অতঃপর দেবী অন্তঃসলীলা হয়ে গ্রাস করলেন চন্দ্রকেতুর সেই রাজবাড়ি। যে যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ভূগর্ভস্থ হল রাজবাড়ি। রাজা তার স্বাদের সেই রাজপ্রাসাদ মুহূর্তেই তলিয়ে গেল ভূগর্ভে। অন্তঃসলীলা দেবীর অভিশাপে শেষ হল চন্দ্রকেতুর রাজত্ব। ইতিহাসের পাতায় সমাধিস্থ হল তার রাজপাট। দেবী এও বলেছিলেন যে আমি যেখানে এসেছিলাম তার প্রমাণস্বরূপ এখানে বেড়ার গায়ে একটি চাপা ফুল ফুটবে এবং স্বর্ণবৃষ্টি হবে। তাই নাকি হয়েছিল। দাদা, মায়ের মুখে ঘটনাটা শুনে তোমাকে লিখলাম। তবে সেই গোরাচাঁদ পীর এই মর্মান্তিক ঘটনার জন্য যিনি দায়ী, তার কি শাস্তি হলো জানার খুব ইচ্ছে ছিল দাদা, কিন্তু মা বলতে পারেননি। আমার ধারণা হিংসে করে অন্যের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তারও নিশ্চয়ই মর্মান্তিক কোনো পরিণতি হয়েছিল। একদমই তাই। কারোর ক্ষতি করে আজ অবধি কেউ ভালো থেকেছে? সাময়িক হয়তো থাকা যায়, কিন্তু চিরকাল নয়। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে বিশ্বজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি বেলঘড়িয়া থেকে বিশ্বজিৎ। আজ আবার একটা নতুন ঘটনার সন্ধান পেয়ে তোমাকে বলতে বসলাম। ঘটনাটা আমাকে বলেছে আমার এক বন্ধু সুমিত। ও এটা শুনেছিল ওর ঠাকুমার মুখে। বহুদিন আগের ঘটনা।
তখন ওরা বাগনানে থাকতো। যেখানে ওরা থাকতো তার অনতি দূরেই একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটি যাদের, তারা সেখানে থাকতেন না। ওনারা ওনাদের কলকাতার বাড়িতে থাকতেন, আর এটা ভাড়া দেবার চেষ্টা করছিলেন। তো দেখা গেল এক সদ্য বিবাহিত দম্পতি বাড়িটি ভাড়া নিতে এলেন। অল্প দামের মধ্যে বাড়িটি পেয়েও গেলেন। তারপর তারা নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে সেখানে থাকতে শুরু করলেন। এমনি কোনো অসুবিধে নেই, দিব্যি নিজেদের মতো আছেন। কিন্তু যখন বউটা প্রেগনেন্ট হন, তখন একটা কথা ওনার কানে আসে। পাড়া প্রতিবেশীরা বলেন, ও বউ, শোনো, তোমার একটা কথা বলি। এখন যখন পেটে বাচ্চা এসেছে, এখন আর এই বাড়িতে থেকো না, বাপের বাড়ি গিয়ে থাকো। বাচ্চা হয়ে থুয়ে গেলে তারপরে এসো। বউটি তো ওনাদের কথা অত বুঝলেন না। বলেন, কাজকর্মের জন্য বলছে তো, চিন্তা নেই, ও বলেছে বছরখানেকের জন্য একটা কাজের লোক রেখে দেবে। তখন সেই মহিলা বলেন, আরে না না, কাজের জন্য বলিনি। আসলে বাড়িটা ভালো নয়, একটা অভিশাপ আছে ওই বাড়িতে। যেই বাড়িতে কোনো বাচ্চা জন্মালে সে রাক্ষস হবে। যাদের বাড়ি, তাদের ফ্যামিলিতেও একজনের হয়েছিল, তাই না তারা এখন অন্য জায়গায় থাকে। এইসব কথা বউটা পরে ওর স্বামীকেও জানায়। সে তো এসব কিছু মানতে চায় না। কিছুদিন মাত্র হলো বিয়ে করেছে, সবেমাত্র সাজিয়ে গুছিয়ে থাকতে শুরু করেছে। এখন আবার নতুন বাড়ি খোঁজা, সবকিছু টানা হ্যাচড়া করা অত তো আর সম্ভব নয়। কাজেই সে বউটাকে বলে, এখন অনেকেই অনেক কিছু বলবে। যেহেতু বাড়িতে বড় কেউ নেই, তাই অনেকেই অনেক জ্ঞান দেবে, মাতব্বরি করবে। ওসবে কান দিলে আর থাকতে পারবে না। এতদিন যে আছি, কোনো সমস্যা তো দেখছি না, তাই যে যা বলছে বলুক, কান দিও না। তো এরপরে বউটা কারোর আর কোনো কথা কান দিত না। এদিকে দেখতে দেখতে ডেলিভারির দিনও এগোতে লাগলো। অবশেষে একদিন যখন ওর বর বাড়িতে ছিল না, তখন বউটার প্রসব যন্ত্রণা ওঠে। তখন ওর ধারে কাছে কেউ ছিলও না, কাউকে যে ডাকবে সেই পরিস্থিতিও নেই। শেষ অবধি ওই বাড়িতেই বউটার ডেলিভারি হয়। তারপর রাতে যখন ওর বর বাড়িতে ফেরে, দেখে ঘর বাড়ি সব অন্ধকার, দরজা জানলা সব হাট করে খোলা। ও তখন বউটার নাম ধরে 2-3 বার ডাকে, এই জয়া, কোথায় তুমি, জয়া? কিন্তু কোনো সাড়া নেই। ও তখন ভাবে, ও কি বাড়িতে নেই নাকি? এই রাতের বেলায় ঘর বাড়ি সব অন্ধকার করে দরজা জানলা সব খুলে গেল কোথায়? ভেবে ও এ ঘর ও ঘর বউটাকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে হঠাৎ ও দেখে বউটা মেঝেতে পড়ে আছে। রক্তে ভেসে গিয়েছে সমস্ত মেঝে। বউটা সারাটা শরীর ক্ষত বিক্ষত, পেটের খানিকটা অংশ কিসে যেন খুবলে খেয়েছে। ঘাড়ে, বুকে, হাতেও কতকটা মাংস নেই। একটা চোখ উপড়ানো, হাতের আঙুলগুলো পর্যন্ত কিসে যেন চিবিয়ে খেয়েছে। এই দৃশ্য দেখে ছেলেটা তো তখন মাথা ঘুরে ওঠে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। ওই চিৎকার চেঁচামেচি শুনে লোকজন জমা হয়ে যায়। পুলিশ আসে, হুলস্থুল কাণ্ড পড়ে যায়। তারপর তদন্তে এটা জানা যায় যে সন্ধেবেলায় বউটার ডেলিভারি হয়, যেখানেও পড়েছিল সেখানেই। পুলিশ জানিয়েছিল ডেলিভারির পর বউটা যখন অচৈতন্য ছিল, তখন হয়তো কোনো জঙ্গলি জন্তু এসে বাচ্চাটাকে টেনে নিয়ে গিয়েছে আর বউটাকে আক্রান্ত করেছে। কিন্তু এলাকাবাসীরা এই যুক্তি মানতে নারাজ। তারা জানান, আমাদের কথা যদি শুনতো তাহলে আজকে এই পরিণতি হতো না বউটার। আগেই বউটাকে সাবধান করেছিলাম আমরা।
এই বাড়িতে বাচ্চা জন্মালে রাক্ষস হয়। সেটাই হয়েছিল। জন্মের পর সেই নিজের মাকে খুবলে খেয়েছে ওভাবে। ঘরের মেঝে থেকে বাইরে পর্যন্ত ছোট ছোট সুস্পষ্ট পায়ের ছাপ পাওয়া গেছে। সেগুলি তবে কার? প্রশ্নটা তো যৌক্তিক। তার সঙ্গে আরো একটা প্রশ্ন, নিজের মাকে ওভাবে মেরে কোথায় পালিয়ে গেল সে? তার কি আর কোনো হদিশ পাওয়া যায়নি এরপর? উত্তর, না। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা, বড়ই অসাধারণ একটা ঘটনা। এবারে শোনাবো আজকের তৃতীয় ঘটনা। এটা শেয়ার করেছেন মনীষা কাকিমা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমরা এখানে শোনাতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি আসাম থেকে তোমার মনীষা কাকিমা। আজ তোমাকে আবার একটা ছোট্ট ঘটনা বলতে এলাম। তোমাকে তো আগেই বলেছি আমার রাশি হালকা, অনেক কিছুই আমি দেখতে শুনতে পাই। 30 বছর ধরে ভূতের বাড়িতে থেকে অনেক কিছুই দেখেছি, সহ্য করেছি। সে ঘটনা তোমায় এর আগে বলেছি। কিন্তু এখন তোমায় যে ঘটনা বলবো সেটা আমার নিজের বাড়িতে ঘটেনি, হয়েছিল আমার মেয়ের বাড়িতে। আসামেই আমার মেয়ের বিয়ে হয়েছে। তো দিন কয়েকের জন্য আমি আর তোমার কাকু দুজনে ঘুরতে গিয়েছিলাম মেয়ের বাড়ি। 2-3 দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। ওর একটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়েই সময় কেটে যেত। তারপর একদিন ভোর রাতে আমার সঙ্গে একটা ব্যাপার হয়। ঠান্ডার সময় নয়, তাও ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তখন উঠে ফ্যানটা অফ করে আমি আবারও শুয়ে পড়লাম। তারপর আমি একটা স্বপ্ন দেখলাম। আগের একটা ঘটনায় তোমাকে বলেছিলাম না যে এখানে আমার এক দিদিও থাকে। তো সেই জামাইবাবুকে আমি স্বপ্নে দেখলাম। 7 সকালে জামাইবাবু আমার সামনে এসে দাঁড়িয়েছেন, হাতে 2টো মিষ্টি। উনি আমার সঙ্গে তুই তুই করে কথা বলতেন। বললেন, মনীষা, এই মনীষা, এই নে তোর জন্য 2টো মিষ্টি এনেছি, খা, আমার সামনে খা, নে ধর। হাত বাড়িয়ে আমি মিষ্টি 2টো নিলাম। তারপর জিজ্ঞেস করলাম, এত সকালে জামাইবাবু আপনি? কি ব্যাপার? জামাইবাবু কোনো উত্তর দিলেন না, কিন্তু কেন জানি না ওনার চোখ মুখের ভাবভঙ্গিটা আমার কেমন যেন একটু অন্যরকম লাগলো। কেমন যেন একটা আড়ষ্ট ভাব, একটা নিষ্প্রাণ নিষ্প্রাণ ভাব। এরপরই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে কথাটা আমি আমার মেয়েকেও জানালাম। তার কিছুক্ষণ পর, মানে ওই 10টা-11টা নাগাদ একটা খবর এলো, আমার সেই জামাইবাবু আর নেই। যে সময় ওনাকে আমি স্বপ্নে দেখেছিলাম ওই সময় উনি মারা গিয়েছেন। খবরটা শুনে মনের মধ্যে কেমন যেন একটু খটকা লাগলো। হ্যাঁ, উনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু যেদিন মারা গেলেন, যখন মারা গেলেন তখনই কেন আমি তাকে স্বপ্নে দেখলাম? তবে ঘটনাটা যদি এই পর্যন্তই হতো তাহলে হয়তো তোমাকে বলতাম না, কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না। তখন মেয়ে বাড়ি থেকে আমি চলে এসেছি। তখনও আমার জামাইবাবুর কাজ হয়নি। এরই মধ্যে একদিন রাতে আমি একা ঘুমিয়েছিলাম, কিন্তু সেদিন ভোরের দিকে আবারও একটা ঘটনা। ভোরের দিকে আবারও কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এক সময় আমার ঘুমটা ভেঙে যায়। দেখি ঘরের মধ্যে ধূপকাঠির তীব্র গন্ধ, যেন কেউ 100টা ধূপকাঠি একসঙ্গে জ্বালিয়ে দিয়েছে ঘরের মধ্যে। কেমন যেন ঘোর লেগে আসছিল আমার। তখন ওই ধোঁয়া, ওই গন্ধের মধ্যেই
একটা অনুভূতি হলো আমার, যেন আমার মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা অস্পষ্ট অথচ চেনা স্বর, মনীষা, এই মনীষা, ওঠ মনীষা। আমি তখন পুরো সজাগ হয়ে উঠি, এদিক ওদিক ঘুরে তাকাই আমি, অথচ কাউকে দেখতে পাইনি। তারপর দরজার জানলাগুলো সব খুলে দিলাম আমি। কিছুক্ষণের মধ্যেই ধূপকাঠির গন্ধটা চলে গেল, আবারও ঘরের হাওয়াটা আস্তে আস্তে হালকা হয়ে এলো। বুঝতে পারলাম যে তার মানে জামাইবাবু এসেছিলেন। যতদিন না ওনার কাজকর্ম সব মিটল, উনি প্রায় এভাবে আসতেন। কিন্তু ওনার শ্রাদ্ধ শান্তি হওয়ার পর আর একদিনও আসেননি। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। ভালো লাগলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে রোহিণী মালিক লিখেছে, নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসলাম শুনতে। এনডি মঞ্জু লিখেছে, খুবই ভালো লেগেছে ভাই আমার, গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। মনীষা কাকিমা লিখেছে, সত্যি অসাধারণ, তুলনা নেই। আবুল হোসেন লিখেছেন, দারুণ ইন্টারেস্টিং একটা ঘটনা শুনলাম। অন্তর্শীল লিখেছে, দুটো ঘটনাই দুর্দান্ত। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, দুটো ঘটনাই খুব ইউনিক, মন ছুঁয়ে গেল। এছাড়াও পায়েল কুণ্ডু, তুমি লিখেছ তুমি অসুস্থ, হাসপাতালে ভর্তি, টাইফয়েড হয়েছে। আমি পার্সোনালি তোমার কাছে কৃতজ্ঞ যে এই অবস্থায় তুমি অলৌকিকের সঙ্গে আছো। আর গোটা অলৌকিক পরিবারের পক্ষ থেকে তোমার আরোগ্য কামনা করি। এছাড়াও কমেন্ট করেছ গীতাদি, শিব মুভিজ, সৌরভ রয়, দামিনী পাল, বিন্দাস রোম্যান্স, মৌসুমী মুখার্জি, আশিস কোলে, মিঠুন পাল, পিঙ্কি ঘোড়ই, অমিতা জেঠিমা, গোপাল, অজন্তা হোড়ে, সায়ন্তনী দোলই, জয়া বণিক, চন্দন চ্যাটার্জি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এইখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।